মধ্যপ্রাচ্যে আবারও ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনা। উপসাগরীয় অঞ্চলে ঝাঁকে ঝাঁকে আসছে মার্কিন ফুয়েল ট্যাঙ্কার বিমান। ক্যারিবীয় সাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে মার্কিনিরা। হামলার শঙ্কায় জরুরি অবস্থা জারির হুমকি ভেনেজুয়েলার। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন মাদুরো। এবার জেনজি আন্দোলনে উত্তাল মরক্কো। সরকারি হাসপাতালে ৮ গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায় ফুঁসে উঠেছে জনতা। নেতা ছাড়াই চলছে বিক্ষোভ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন। ৬.৯ মাত্রার তীব্র কম্পনে ধসে পড়েছে অসংখ্য ভবন। বাড়ছে মৃত্যুর মিছিল। ইন্দোনেশিয়ায় ধসে পড়া স্কুল ভবনের ধ্বংসস্তূপের নিচে এখনো ৯১ শিক্ষার্থী। ভেতর থেকে বাঁচার আকুতি। কংক্রিটের ফাঁক দিয়ে দেওয়া হচ্ছে অক্সিজেন, পানি ও খাবার। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ইরান ইসরায়েল যুদ্ধের অশনি সংকেত। ঝাঁকে ঝাঁকে মার্কিন যুদ্ধবিমান ও ফুয়েল ট্যাঙ্কার উড়ে আসছে উপসাগরীয় ঘাঁটিতে। তবে আবারও কি ইরানকে টার্গেট করা হচ্ছে? একদিকে ইরান হাতে পাচ্ছে রুশ MiG-29 ও সুখোই 35। আকাশ প্রতিরক্ষায় যুক্ত হচ্ছে চীনের HQ-9 আর রাশিয়ার S-400। অন্যদিকে ইসরায়েল ব্যাপক বৃদ্ধি করেছে আয়রন ডোম, ডেভিড স্লিং আর অ্যারো সিস্টেমের। সবকিছুই ইঙ্গিত দিচ্ছে আবারও ইরান ইসরায়েল যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের এই ঘনিয়ে ওঠা অস্থিরতার মাঝেই যুক্তরাষ্ট্রের ভেতরেও চলছে উচ্চ পর্যায়ের তৎপরতা। ভার্জিনিয়ার কোয়ান্টিকো ঘাঁটিতে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। বিশ্লেষকরা বলছেন এই বৈঠক নিছক সৌজন্য নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ও সম্ভাব্য অভিযান নিয়ে কৌশলগত সিদ্ধান্তের ইঙ্গিত বহন করতে পারে। এছাড়াও গত ৪৮ ঘণ্টায় হঠাৎ যুক্তরাষ্ট্র থেকে KC-135 স্ট্র্যাটো ট্যাঙ্কার ও ফুয়েল ট্যাঙ্কার যুক্তরাজ্য হয়ে উপসাগরীয় অঞ্চলে রওনা হয়েছে। সেই সাথে উপসাগরীয় একটি মার্কিন ঘাঁটি থেকে শক্তিশালী থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলে সরানো হয়েছে। এগুলো কি কেবল রুটিন মহড়া নাকি বড় কোনো আক্রমণের প্রস্তুতি? তবে শুধু বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, জল্পনার আড়ালে চলছে কূটনৈতিক ও গোয়েন্দা খেলা, যার ধাক্কা পড়তে পারে পুরো আরব অঞ্চলে। এদিকে সম্প্রতি ইসরায়েলের সাথে যুদ্ধের পর নতুন অস্ত্র সংগ্রহে ব্যাপক তৎপর হয়ে উঠেছে তেহরান। এরই মধ্যে তাদের হাতে এসে পৌঁছেছে রাশিয়ার MiG-29 যুদ্ধবিমান, সেই সাথে সুখোই 35-এর চালান প্রক্রিয়াধীন। আর প্রতিরক্ষায় রুশ S-400 ও চীনের HQ-9। সব মিলিয়ে ইরানের আকাশ বদলে যাচ্ছে নতুন ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য যুদ্ধে এবার ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইরানের ভিতর থেকে আগাম তথ্য পাওয়া নিয়ে। তেহরান একের পর এক শীর্ষ ইসরায়েলি গুপ্তচরকে ধরে ফাঁসিতে ঝুলাচ্ছে। এসব অভিযান শুধু শাস্তি নয়, এগুলো তেল আবিবের জন্য তথ্য প্রবাহ তার কেটে যাওয়ার শামিল। কেননা আকাশের প্রস্তুতি যতই থাকুক না কেন, যুদ্ধের মাঠে সিদ্ধান্ত নেয়ার আগাম কোনো তথ্য মিলবে না ইসরায়েলের জন্য। এই পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক শীর্ষ কর্মকর্তারাও বেশ মাথা ঘামাচ্ছেন। আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেম স্থাপিত থাকলেও গোয়েন্দা শূন্যতা তৈরি হলে আক্রমণের সফলতা কমতে পারে। গত জুনের ১২ দিন ধরে চলা সংঘাতেই দেখা গেছে প্রযুক্তি একদিকে সুবিধা দিলেও আগাম তথ্য না থাকায় বিপরীত প্রভাবও পড়েছে। বিশ্লেষকরা বলছেন, এবার যদি ইরান দ্রুত আধুনিক ফাইটার জেট ও শক্তিশালী প্রতিরক্ষা পায়, তাহলে তেল আবিবের হঠাৎ আক্রমণ কৌশল আর আগের মতো কার্যকর হবে না। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। সম্প্রতি ক্যারিবীয় সাগরে মাদকবাহী সন্দেহে ভেনেজুয়েলার কয়েকটি নৌকা লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী হামলা চালায়। এতে অন্তত ১৭ জন নিহত হন। যদিও ওয়াশিংটনের দাবি নৌকাগুলোকে মাদক পাচারের কাজে ব্যবহার করা হচ্ছিল, তবে কারাকাস বলছে এটি আসলে তাদের বিরুদ্ধে শুরু করা এক অঘোষিত যুদ্ধ। এ ঘটনার পর থেকেই আশঙ্কা তৈরি হয়েছে যে যুক্তরাষ্ট্র যে কোনো সময় আরও বড় সামরিক অভিযান চালাতে পারে। এমনই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও তীব্র শীতল হতে শুরু করেছে। মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে চাপ দিয়ে আসছে। ট্রাম্প প্রকাশ্যে ভেনেজুয়েলাকে নিজেদের জন্য হুমকি আখ্যা দিয়ে সেখানে সামরিক মোতায়েন বাড়িয়েছেন।
ইতিমধ্যে ক্যারিবীয় অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। পুয়ের্তো রিকোতেও মোতায়েন করা হয়েছে মার্কিন বিমান। যদিও ট্রাম্প দাবি করছেন এটি কেবল মাদক বিরোধী অভিযান, কিন্তু মাদুরোর মতে এই মোতায়েন ভেনেজুয়েলার সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ। সোমবার এক টেলিভিশনের ভাষণে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন দেখা দিলে তিনি জরুরি অবস্থা জারি করবেন। সংবিধান অনুযায়ী জনগণের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় এ পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যে তিনি একটি বিশেষ ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যা তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে বাড়তি ক্ষমতা দিচ্ছে। এর মাধ্যমে পুরো সেনাবাহিনীকে দেশব্যাপী মোতায়েন করা যাবে এবং জ্বালানি ও জনসেবার উপরেও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। মাদুরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভেনেজুয়েলা শান্তি চায়, কিন্তু আক্রমণ হলে তার দেশ প্রস্তুত পাল্টা জবাব দিতে। এতে স্পষ্ট হয়েছে ওয়াশিংটন ও কারারাসের দ্বন্দ্ব কেবল রাজনৈতিক নয়, সামরিক সংঘাতের দিকেও দ্রুত অগ্রসর হচ্ছে। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। মরক্কোতে কয়েক বছরের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল রাস্তাঘাট। রাবাত, কাসাব্লাঙ্কা, আগাদির সহ অন্তত 11টি শহরে হাজারো তরুণ তরুণী স্লোগান দিচ্ছেন, জনগণের চাই স্বাস্থ্য, শিক্ষা ও জবাবদিহিতা। বিক্ষোভের সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেতৃত্বে নেই কোনো দল বা ইউনিয়ন। তারা নিজেদের সংগঠন জেনজি 212 নাম দিয়ে আন্দোলন ছড়িয়ে দিয়েছে টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ডিসকর্ডে। শুরু থেকেই পুলিশের সঙ্গে সংঘর্ষ, শতাধিক গ্রেফতার, সেই সাথে অভিযোগ উঠেছে নির্যাতনেরও। বিশেষ করে রাজধানীর রাবাতেই অন্তত 60 জন আটক হয়েছেন। কাসাব্লাঙ্কায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা মুখোমুখি হয়েছেন পুলিশের। এই ক্ষোভের জন্ম এক সরকারি হাসপাতালে একসঙ্গে 8 জন গর্ভবতী নারীর মৃত্যুর ঘটনায়। আন্দোলনকারীরা বলছেন সরকারের জনসেবার মান ভয়াবহ। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের তরফে সংলাপের প্রস্তাব এসেছে। স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সেবায় সংস্কারের আশ্বাসও দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে আরব বসন্তের ধাঁচে বিকেন্দ্রীভূত আন্দোলন বলে মনে করছেন। সন্ধ্যার পর হঠাৎ করেই দুলে ওঠে চারপাশ। মাটির নিচ থেকে আসা প্রবল ঝাঁকুনিতে মুহূর্তেই থমকে যায় পুরো শহরের ব্যস্ততা। কেঁপে ওঠে ঘরবাড়ি, ধসে পড়ে অনেক ভবনের দেয়াল। শতবর্ষী একটি গির্জাও মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায়। মানুষ দৌড়ে বের হয়ে আসে রাস্তায়। আতঙ্কে কেউ কেউ হাসপাতালে ভর্তি রোগীদের সরিয়ে নেয়, আবার কেউ কেউ আশ্রয় নেয় খোলা জায়গায়। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9:50 ফিলিপাইনের মধ্যাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 6.9। ভূপৃষ্ঠ থেকে প্রায় 10 থেকে 11 কিলোমিটার গভীরে সমুদ্রের ভেতর সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের উপকূলে এর উৎপত্তি হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, এটি বোহল প্রদেশের কালাপে পৌরসভার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে সমুদ্রে আঘাত হানে। ওই এলাকায় প্রায় 33,000 মানুষের বসবাস। এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 69 জনে এবং আহত হয়েছে 147 জনেরও বেশি মানুষ। নিখোঁজ রয়েছে এখনো অনেকে। উদ্ধারকর্মীরা ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারের কাজ করে যাচ্ছে। বেসামরিক প্রতিরক্ষা উপপ্রশাসক র্যাফি আলেকজান্দ্রো এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন। এদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরাঞ্চল। সেখানে পানির লাইনে ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র সংকট দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে খাদ্য ও বিশুদ্ধ পানির সরবরাহের সহযোগিতার আহ্বান জানান। ইতিমধ্যে ভারী বৃষ্টি এবং বিদ্যুৎ বিভ্রাটের জন্য উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ভূমিকম্পের পর একাধিক আফটারশক অনুভূত হয়েছে, যার মধ্যে একটি ছিল 6 মাত্রার। যদিও সুনামির কোনো আশঙ্কা নেই, তবুও আতঙ্ক কাটেনি মানুষের মনে। ভূমিকম্প প্রবণ প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে অবস্থিত হওয়ায় ফিলিপাইনে প্রায়ই এ ধরনের কম্পন অনুভূত হয়, তবে এবার তা ছিল একেবারেই বিধ্বংসী। ইন্দোনেশিয়ায় আল খোজেনি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন ধসে পড়া সেই ভয়াবহ দুর্ঘটনায় এখনও 91 শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, আটকা পড়াদের মধ্যে অন্তত 6 জন এখনও জীবিত। তবে ভারী কংক্রিটের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ জানায়, আরও ধস নামার আশঙ্কায় ভারী যন্ত্রপাতি ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সরু ফাঁক দিয়ে অক্সিজেন, পানি ও খাবার পৌঁছে দেওয়া হচ্ছে আটকে পড়া শিক্ষার্থীদের কাছে, যাতে তাদের জীবিত রাখা সম্ভব হয়। উদ্ধার কাজে 3 শতাধিক কর্মী নিয়োজিত রয়েছেন। এখন পর্যন্ত 3 জন শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন অন্তত 100 জন, যাদের অনেকের মাথায় আঘাত ও হাড় ভাঙার মতো গুরুতর জখম হয়েছে।
সোমবার বিকেলে নামাজ আদায়ের সময় কয়েক শতাধিক শিক্ষার্থী ওই মসজিদ মহলের ভেতরে ছিলেন। ভবনটি ছিল শতবর্ষী, তবে সম্প্রতি অনুমতি ছাড়া এতে আরও 2টি তলা নির্মাণ কাজ চলছিল। অতিরিক্ত ভার বহন করতে না পেরে কংক্রিটের স্তূপ ধসে পড়ে পুরো ভবনটি। জানা গেছে ওই সময় মেয়েদের নামাজ অন্য অংশে হচ্ছিল বলে তারা প্রাণে বেঁচে গেছেন। সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর 12 থেকে 18 বছর বয়সী ছেলেদের উপরই নেমে এসেছে এই মৃত্যু ঝড়। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ।